থ্যাংক ইউ আপনাদেরকে। গঠনবাদের প্রথম মডেলটার নাম হচ্ছে ধারণা পরিবর্তন মডেল। দেখেন, ধারণা পরিবর্তন মডেল মানেটা কি সেটা আমরা আগে বোঝা দরকার। মানে হচ্ছে আপনি যখন ক্লাস স্টুডেন্টকে পড়ান, স্টুডেন্ট নিশ্চয়ই কিছু একটা ধারণা নিয়ে ক্লাসে এসেছে। তারপরে দেখেন কি লেখা হয়েছে, শিক্ষার্থীর পূর্ব জ্ঞান যাচাই। মানে আপনাকে শুরুতেই যে কাজটা করতে হবে, যে কাজটা আমরা একেবারেই করি না, ক্লাসে গিয়ে শুরুতেই কোশ্চেন আমরা করি না। শুরুতে আমরা পড়াই, তারপরে আমরা কোশ্চেন করি। আমাদের গঠনবাদ বলছে যে আপনি শুরুতে স্টুডেন্টকে কোশ্চেন করেন, তারপরে তাকে পড়ান। তাদের তো এটাই প্রধান ছিল, তাহলে দেখেন আমরা আবার সেই আগের জায়গায় ফিরে যাচ্ছি। আমি যদি স্যার কোশ্চেন করেছিলাম তখন কিন্তু পাই নাই, কেউ বলে নাই যে আমি চ্যাপ্টার পড়ানোর শুরু থেকে কোশ্চেন বলছিলেন পূর্বজ্ঞান জানার জন্য যারা পারে ওদের ওই কথাটা বলেছে। আমি যদি ভুল না শুনে থাকি, স্যার বলেছে ওটা যার প্রথমে পাঠ্যপুস্তক হবে তারপরে কোশ্চেন হবে, তাই কিনা স্যার? সে কি বুঝলো ওই মানে হচ্ছে আপনি আগে বোঝাচ্ছেন, তারপরে কি বুঝতে জানছেন, তাই তো? তার আগে নিয়ে আমরা যাচ্ছি না, আপনি উনি ওটাই বলেছে, আপনি যেটা মনে করে ভাবছেন সেটা না। তার মানে হচ্ছে আমাদের পূর্বজ্ঞান যাচাইয়ের আপনার পরে কোশ্চেন করবো। তাহলে কথাটা হলো যে আমি আগে স্টুডেন্টকে কোশ্চেন করবো। যেমন আমি শুরুতে যে কথাটা বললাম, কোথায় পড়াবো, অম্ল, ক্ষারক ও লবণ। আপনি স্টুডেন্টকে গিয়ে বলার দরকার নেই অম্ল কাকে বলে, ক্ষার কাকে বলে, লবণ কাকে বলে। আপনি কি বলবেন তাহলে তাকে? পূর্বজ্ঞান যাচাইতে কি করবেন? আপনি ওকে বলতে পারেন, এটা তুমি লেবু খেয়েছো, বলবে লেবু কেমন টক, কেমন স্বাদযুক্ত, করবে টক। আচ্ছা, এবার তুমি বলো তো আর কোনটা কোনটা টক। ও তাহলে আপনাকে বলতে পারে তার পেয়ারা টক, আমড়া টক, কাঁচা আম টক, অথবা এরকম আরোটা টক আছে, তেঁতুল টক, দই টক, বলতে পারবে। তাহলে তখন আপনি বলতে পারেন ওকে, যেহেতু সবগুলো টক, নিশ্চয়ই এই সবগুলোর মধ্যে কমন কোন একটা উপাদান আছে। কমন কোন একটা উপাদান আছে কিনা? আছে তো। তার মানে তখন আপনি চাইলে বলতে পারেন, দেখো আমরা জানি আসলে, বা তোমরা এখন জেনে নাও, যত কিছু টক তাদের মধ্যেই আছে অ্যাসিড, তাই কিনা? তাহলে কিন্তু অ্যাসিড ওরা জানে, অলরেডি জানে যে এই তেঁতুলটা চ্যাপ্টারে গেছে আছে। এটা তো দেখবে থ্রি বাচ্চারাও জেনে গেছে, কারণ বই না পড়ে টেলিভিশন দেখে। কারণ ওরা কিন্তু জানে যে টক। শুধু আপনি ওখানটায় বলেন যে যেহেতু সবগুলোই টক, তার মানে নিশ্চয়ই এই সবগুলোর মধ্যে এমন একটা উপাদান আছে যেটি প্রত্যেকটার মধ্যেই কমন আছে। সেই কমন বিষয়টার নামে হচ্ছে অ্যাসিড। তাহলে দেখেন, আপনাকে শেখানোর দরকার আছে অ্যাসিড টক স্বাদযুক্ত, শেখানোর তো দরকার আছে। ওরা জানে কিনা? আপনি নাম বলুন খারাপ, আপনি কি বলতে পারেন? আচ্ছা বলতো এমন কোন বিষয় যেটা পিচ্ছিল কোন বিষয় পঞ্চকে পড়ছে কিনা। ও কি বলতে পারে? সাবান হাত থেকে পড়ে যায় পিচ্ছিল, শ্যাওলা পিচ্ছিল, রাস্তা বর্ষাকালে রাস্তা দিয়ে হাঁটার সময় পা পিচ্ছিল, ওয়াশরুমের ফ্লোর পিচ্ছিল, বলবেন? আপনি এবার আসেন, যারা পিচ্ছিল এরা সাধারণত খারাপ। এখন স্টুডেন্ট বলবে, স্যার আমি তো আজকে শিলপুর থেকে পিচ্ছিল লাগাই করে গেলাম, এটা কি খারাপ? এটাও খারাপ নাকি? ওখানে পিচ্ছিল ওই ইচ্ছা ওর ফিজিক্সে ঘুরাতে যেতে পড়ে গেছে। তারপরে ওরা কিন্তু আমার ওই পিছলা মানে খান না, এটা আমার বলেন না যে পৃথিবীতে যত পিছলা সব খান, তারা বলতে হবে হ্যাঁ এইগুলো বিষয় খান, কারণ আমরা জানি খালগুলো হচ্ছে পিচ্ছিল। দেখে আপনারা কিন্তু স্টুডেন্টকে বোঝানোর দরকার নেই খালগুলো পিচ্ছিল, ওরা কিন্তু বাস্তব জ্ঞান থেকে জানতে পারে। এটাকে আমরা বলছি পূর্ব জ্ঞানটা, যে আপনি এমনভাবে স্টুডেন্টদেরকে বিষয়টা উপস্থাপন করবেন ওদের সামনে, মানে ওদের সামনে আপনি বাস্তব বিষয়গুলো নিয়ে আসে দেখবেন ওরা ইজিলি বলে দিবে যে ক্ষারের বৈশিষ্ট্য পিচ্ছিল, অ্যাসিডের বৈশিষ্ট্য টক স্বাদ। বিষয়টা আপনাদের কাছে মোটামুটি করতে পারলাম। ধাপ 1 হচ্ছে শিক্ষার্থী পূর্ব জ্ঞান যাচাই। আপনাদের এই পূর্ব জ্ঞান যাচাই অনেক কোশ্চেন থাকতে পারে, যেমনটা নাই যে আপনারা পরে বলবেন যে পূর্ব জ্ঞান যাচাই করতে গেলে কি কি প্রবলেম ফেস করতে পারেন, আমি নিশ্চয় ওখানে আসবো। ধাপ 2 দেখা আছে শিক্ষার্থীর পূর্ব জ্ঞানকে চ্যালেঞ্জের মুখোমুখি করা। স্টুডেন্ট জানে পিচ্ছিল মানেই খারাপ, তাহলে কি সাবান খারাপ? সাবান কি খারাপ? কেমিস্ট্রি কে আছেন? কেমিস্ট্রি এই যে দেখেন, সারা জীবন আমরা জেনে আসলাম, স্টুডেন্টকে পড়িয়েও আসলাম সাবান খারাপ, কিন্তু সাবান হচ্ছে লবণ। সাবান কি
দেখেন আমাদের জানাই কিন্তু চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে গেছে, এবং তার যেটা বলেছেন একা হলে ওটাই কিন্তু সত্য, সাবান একটা লবণ। এখন তাহলে বলতে পারেন তাহলে কিভাবে সাবান পিচ্ছিল হলো? সেটা হচ্ছে সাবানের যে লবণটা আছে ওটা যখন পানিতে মেশান তখন আত্মসিক্রেশন ঘটে, তারপরে খাট তৈরি হতে পারে সেজন্য। বাট সাবান কিন্তু হচ্ছে একটা লবণ, আমরা সাধারণত বললে সোডিয়াম স্টিয়ারেট লবণ, সাবান কিন্তু খান না। তার মানে আপনি কিন্তু এভাবে স্টুডেন্টদেরকেও ধরার সুযোগ পাবেন যে তুমি যেটা বললা বাবা এটা কিন্তু আসলে এটা না, এটা মনে হয় এটা, এটাই হচ্ছে আপনার কাজ, যে আপনি স্টুডেন্টদেরকে ভুলগুলো ধরিয়ে দেন আর সাহায্য করেন। আপনাকে সবকিছু ক্লাসে গিয়ে পড়াতে হবে। আপনি কোশ্চেন করবেন অ্যান্সার করতে করতে 5 মিনিট সময় তো পড়ে যাচ্ছে ক্লাসে, দেখবেন যে আপনার ঠিকই আবার বড়টা হয়ে যাচ্ছে। তার মানে হলো আমরা কিন্তু স্টুডেন্টদেরকে সাধারণত এটা করি না যে নিউটনের সূত্র কি ছিল, আপেল মাটিতে পড়ে যায় না কেন, আমরা বেলুন নয় যাই তো, বেলুন তো যায়। আজ পর্যন্ত কোশ্চেন করেছেন কখনো? তোমার সারা জীবন বললো সব নিচে পড়ে, বেলুন তো ছেড়ে দিয়ে উঠে যায়। এটাই কিন্তু দেখেন, এটাই কিন্তু ওকে বাধ্য করবে নতুন করে চিন্তা করতে। আমার পরে পর্যায়ে নতুন ধারণা নির্মাণ, স্টুডেন্টকে আপনি শেখাচ্ছেন যে আর কি আছে, অসুবিধা নাই, আপনি তো কি জানেন আমি শুধু বেলুন তো যাবে না নিশ্চয়ই। হ্যাঁ, আমি ওর সাথে এক কথা, আমার মিস্টেক ছিল যে গ্যাস বেলুন বলা হচ্ছে, মানে গ্যাস ভর্তি বেলুন। যাই হোক, তো বাকিরা নিশ্চয়ই বুঝতে পেরেছি আমি গ্যাস ভর্তি বেলুনের কথা বলেছি, তার মধ্যে একটু মজা করেন, অসুবিধা আমরা মজা না করে সময় পাস করতেও পারবো না। যাই হোক, কথা হচ্ছে এটাই যে আপনি স্টুডেন্টকে নতুন করে চিন্তা করতে বাধ্য করেন যে সব কিছু তুমি যারা করে আসছো, কার পায়খানা করে তাও নিচে পড়ে, আপেলও করে, কমলাও করে, তাল করে, আর সব কিছুই তো করে, বেলুনটা কেন যায়? তাহলে কি সে বাধ্য হবে না এখন নতুন করে পড়তে যে নিউটনের সূত্র সব জায়গায় বোঝা প্রযোজ্য না? এটাকে আমরা হচ্ছে পয়েন্ট 3, ধারণা পরিবর্তন, নতুন ধারণা নির্মাণ। এবার ইচ্ছে তারা নতুন করে চিন্তা করবে না যে নিশ্চয়ই এখানে এমন কিছু ঘটেছে, হয়তো বা ওই যে বস্তু ভেসে থাকার যে কারণগুলো জানে, অথবা আপনি জানান যে বস্তু কিন্তু এই কারণে ভেসে থাকতে পারে, যদি বস্তু বাধা হচ্ছে হাত মারা তাহলে ভেসে থাকবে। তার মানে কিন্তু ওর মধ্যে নতুন নতুন বিষয় এরকম ভাবে ওর মধ্যে লিঙ্ক করতে পারে। আপনার কাছে কি আমি বলতে পারছি যে বিষয়গুলো যে নতুন ধারণা কিভাবে চলে আসবে? আচ্ছা, পয়েন্ট করে আসে নতুন ধারণার প্রয়োগ এবং তার বর্ধন। ও তো জানতো বেলুন ওড়ে, ওকে এখন আরো কিছু ওড়ানোর চেষ্টা করান, ওকে আপনি পানিতে কিছু ভাষাও দেখান, পানিতে ভাষা ডুবে লোহার টোকাটা ডুবে যাবে, আপনি বলবেন যে দেখো এত বড় লঞ্চ ঢাকা টু বরিশাল যায়, সবার বরিশালের জন্য বললাম এই লঞ্চটা ডুবে যাবে, যে এক টুকরা লোহা পানিতে ফেললেই ডুবে যায়, একটু করতে হবে। এক টুকরা লোহা পানিতে ফেললেই ডুবে যায়, এত বড় হাজার হাজার কোটি কোটি টন জাহাজ লোহার থেকে চালু করে না। একটা মিনিট ইন্টারাপ্ট করবো, আমার দুজন আগে রেজিস্টার একটু খেলা করেছি। বর্তমানে মূল বিষয়গুলো হচ্ছে যেহেতু এটা একটা মডেল, আমরা ওই মডেলটার মতো নিয়ে যাবো, যেটা কবি বলছিল ঠাকুর অনুসরণ করেছে, সেভাবে আমি চলে আসি। ধারণা পরিবর্তনের মূল্যায়ন অবস্থিত, আমরা মূল্যায়ন করবো যে জিনিসটাকে আমরা নিয়ে এসেছিলাম, আমরা ওদের কাছে প্রো করেছিলাম, সেটা ওরা সত্যি সত্যি জানতে পারলো কিনা, শিখতে পারলো কিনা, এই বিষয়ে আমরা কিছু মূল্যায়ন করবো। আর মূল্যায়ন করার পরে যদি দেখি যে ওরা যদি আমি যা চেয়েছিলাম আমার শিক্ষকটা ফুলফিল হয়নি, তাহলে আমি আবার ওদেরকে নিয়ে কিছু একটা কাজ করাবো। গঠনবাদের আলোকে আমরা যখন বিজ্ঞান শিক্ষা ক্লাসটা পরিচালনা করতে যাবো, তখন আমরা সাধারণত যে সমস্ত পদ্ধতিগুলো অবলম্বন করবো তার মধ্যে 3টা পপুলার পদ্ধতি সম্পর্কে আপনাদের সাথে আমাদের শেয়ার করার দরকার। পদ্ধতিগুলো হচ্ছে পরিসংখ্যানমূলক পদ্ধতি, এটার সাথে আপনারা সবাই চলে আসলাম যে আমাদের শেষ ধাপ ছিল অনুচিন্তন বা ধারণা পরিবর্তনের মূল্যায়ন, মানে আমার পরীক্ষার মতো একটা কথা। দেখেন এই বিষয়টাকে একটা সাবজেক্ট করা যায় এভাবে: শিক্ষার্থীর পূর্ব জ্ঞান উদ্ঘাটন, পূর্ব জ্ঞানকে চ্যালেঞ্জ জানানো, নতুন ধারণা নির্মাণ, নতুন ধারণা প্রয়োগ পরিবর্ধন, মূল্যায়ন, আবার ওখান থেকে শিক্ষার্থী পূর্ব জ্ঞান উদ্ঘাটন। মানে হচ্ছে আপনার পরবর্তী ক্লাস যখন যাবে তখন এটাই আপনি জিজ্ঞেস করবেন আবার। আমার হচ্ছে মূল্যায়ন কথা একটু বড় করে লেখার কারণ হচ্ছে না, এই মূল্যায়ন নিয়ে আপনাদের সাথে লম্বা একটা লেকচার আছে, যদি আমি সময় পাই লম্বা লেকচার। আমরা মূল্যায়ন বলতে বুঝি পরীক্ষা নেওয়া, এর বাইরে যে কত শত মূল্যায়ন হতে পারে আমি ডিজিতে দেখে এসেছি, যারা আপনারা গিয়েছে তারা দেখবেন একটা লেখা আছে মূল্যায়ন ফ্রি, বোধহয় ইংলিশে ভুলে গেছি, জাজমেন্ট ফ্রি হতে পারে অন্য কিছু, মানে যে মূল্যায়ন কত রকম হতে পারে। এটা নিয়ে যদি সময় পাই আপনাদের একটা লেকচার আমি নিব যদি সম্ভব হয়। গঠনবাদের ন্যায়টা বলে যাচ্ছি তার আগে লাগবে আমার একটা
গঠনবাদের আলোকে আমাদের বিজ্ঞান শিক্ষণের একটা পদ্ধতির নাম এখানে আপনাদেরকে যা বললাম সেটা হচ্ছে ধারণা পরিবর্তন মডেল। এর বাইরেও আরো 2-3টা মডেলের কথা আমাদের বই, আমাদের এই ম্যানুয়ালে লেখা আছে। সেখানে ম্যাম শুরুতেই বলেছিলেন যে আমরা অনেক সময় কাজগুলোকে করতে পারি অনুসন্ধানমূলক পদ্ধতিতে। বিজ্ঞানের উদ্দেশ্যই বলা যাচ্ছিল অনুসন্ধান করা। অনুসন্ধানমূলক কাজ নিয়ে আপনাদেরও এখানে কাজ থাকবে, আপনারা নিজেরা করে দেখবেন আমাদেরকে। আমি শুধু বলেছি যে আমার অনুসন্ধানটা হবেটা কিরকম। যেমন অনেকটা এরকম উদাহরণ দেয় যারা বায়োলজি বা কৃষি বিজ্ঞান পড়ান তারা হতে পারে এরকম যে এরকম হতে পারে, হয়তো আপনি দেখতে পেলেন যে আপনার স্কুলের পাশেই একটা গাছ গত কয়েকদিন যাবৎ আস্তে আস্তে করে একটু একটু নিস্তেজ হয়ে যাচ্ছে, হয়তো আস্তে আস্তে পাতাটা শুকিয়ে যাচ্ছে, কয়েকদিন পর দেখে হয়তো গাছটাই মরে যাচ্ছে বা মরে গেল। এটা একটা অনুসন্ধান হতে পারে, আপনার বায়োলজির জন্য হতে পারে যে আপনি স্টুডেন্টদেরকে বলতে পারেন যে তোমরা একটু রিসার্চ করো যে এখানটায় কি ঘটনাটা ঘটলো যে কারণে এই গাছটা মারা যাচ্ছে ধীরে ধীরে। এটা অনুসন্ধান হতে পারে না? স্টুডেন্টকে গ্রুপ করে দেন, তোমরা দেখে আসো মাটির কি অবস্থা, মাটির আশেপাশে যে মাটির যে উপাদানগুলো সেগুলো ঠিক আছে কিনা, সার আছে কিনা, সবকিছু মিলে এই যে বিষয়টা, এটাই তো অনুসন্ধান নাকি? আপনারা চাইলে কিভাবে কিন্তু করতে পারেন। আপনারা কেমিস্ট্রি বলতে পারেন যে স্যার আমরা কিভাবে করতে পারি, আপনি অনুসন্ধান কিভাবে করতে পারেন। আমাদের বই যেমন দেয়া আছে বেকিং পাউডারের সাথে দেয়া আছে লেবুর রসের একটা বিক্রিয়া দেয়া আছে, বেকিং পাউডার আর লেবুর রসের বিক্রিয়া ক্লাস 8 বই দেখবেন আপনারা। তো আপনি স্টুডেন্টকে শেখালেন যে বেকিং পাউডারের সাথে লেবুর রস বিক্রিয়া করলে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। স্টুডেন্টকে কি দিতে পারেন যে বাবা তোমাদের দেখো গিয়ে যে বেকিং পাউডারের সাথে ভিনেগার দিলে কি হয়, তখন কিছু হবে না? ভিনেগার তো একটা অ্যাসিড, ভিনেগার বা সিরকা বাসায় আসো আম্মুর কাছে গেলেও পাবে, বেকিং পাউডার বাসায় আছে আম্মুর কাছে গেলেও পাবে, আপনাকে কিন্তু ল্যাব সাথে করে বাসা কাটতে হবে না। আমরা বারবার যে প্রবলেমটা ফেস করি, আপনারা অনেকেই বলবেন বা আমরাও বলেছি স্যার আমাদের ল্যাব না, প্র্যাকটিক্যাল কিভাবে করবো? এই প্র্যাকটিক্যাল করার জন্য আমার ল্যাবের দরকার আছে। স্টুডেন্টের বাসায় খাবার সময় বেশি করতে থাকি, আমরা জানেন ভালো কেক বানানোর জন্য, রুটি বানানোর জন্য ভিনেগার তো লাগে, আর ভিনেগার তো লাগে রান্না করার সময় আচার বানানোর জন্য। তো আপনি যদি বেকিং পাউডার আর লেবুর রস স্কুলে শিখিয়ে দিয়ে স্টুডেন্টকে যদি বলেন তুমি গিয়ে দেখো বেকিং পাউডারের সাথে ভিনেগার দিলে কি পরিবর্তন ঘটে, স্টুডেন্টকে বাসায় কাজ করবে না? এটাই তো অনুসন্ধান। স্টুডেন্ট আসে আপনাকে বলবেন স্যার ওই বিক্রিয়া যেমন বুদ্ধ আকারে গ্যাস বেরোচ্ছিল, এই বিক্রিয়া তো গ্যাসে বেরোচ্ছে, ও বলতে পারছে এটাও কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস? আপনি বলেন হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড গ্যাস। চাইলে আপনি পরীক্ষা করে দেখাতে পারেন যে দেখো এটাতে কার্বন ডাইঅক্সাইড কিভাবে বুঝলাম, এই গ্যাস থেকে যদি চুনের পানির মধ্যে দেয় তাহলে সেটা ধোঁয়া করে দিচ্ছে। তো আগের দিন আমরা যেটা স্কুলে করিয়েছিলাম সেটাও যেমন কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এটাও কার্বন ডাইঅক্সাইড। এরকম অনুসন্ধান কাজ দিতে পারি স্টুডেন্টদেরকে। পরবর্তী ধারণার কাজ দেখেন লেখা আছে প্রদর্শন ভিত্তিক শেখন, ডেমনস্ট্রেশন বেসড লার্নিং। প্রদর্শন করে এখানে আমরা আমার শরীফুল ইসলাম স্যারের উদাহরণ দিলাম। ক্যামব্রিয়ান কলেজে যেটা করা হয় মাঝে মধ্যেই বাংলা ক্লাস বিশেষ করে পদ্মা নদীর মাঝি এবং হাজার বছর ধরে, তাই না? এটা এখনো বিশাল প্রজেক্টরে বিশাল মাধ্যমে দেখানো। যখন একটা স্টুডেন্ট পদ্মা নদীর মাঝি অথবা হাজার বছর ধরে উপন্যাসের মুভিটা দেখবে, মুভি দেখার পর ওকে যদি একটা ডায়লগ দেন কই গেছিলাম ইয়া, ও কি আর বলতে ভুল করবে সেটা কে বলছিল? অথবা কিছু না একটা কপিলার মহা শেষ ডায়লগ কুমের মাঝে আমার লগে নিবা, এই কথাটা কে বলছিল? যদি মুভিও দেখে ওখানে ওই কপিলা এমন রোম্যান্টিক ভাবে ওই ডায়লগটা দিয়েছিল, ওই স্টুডেন্ট তো মনে রাখতে বাধ্য। ওকে আর দাগিয়ে পড়তে হবে না যে এই লাইনটা আর কোশ্চেন আসতে পারে 2 নম্বরে কে বলেছিল, কোন অবস্থায় বলেছিল, নৌকা বসে বলছিল নাকি ওই সেই কি বলে যে ছাগলের ঘরের পাশে বসে বলছিল যে আমার নিবে নাকি বাঁচি। এই কথা কিন্তু আপনাকে স্টুডেন্টকে মুখস্থ করার উপর দরকার। আপনি মুভি দেখান দেখবেন যে এমনিতে সব শিখে গেছে। এটাকে আমরা বলছি প্রদর্শন ভিত্তিক। আপনি মাল্টিমিডিয়া প্রজেক্টর হতে পারেন। আপনি চাইলে আমার মতো আমি এখানে প্রজেক্টরের সুবিধা নাই করে আমি স্লাইডগুলো প্রিন্ট করে নিয়ে এসেছি, এরকম স্লাইড দিয়ে আপনি দেখাতে পারেন। এটাকে আমরা বলছি প্রদর্শন ভিত্তিক। তো এভাবেও কিন্তু আপনি স্টুডেন্টকে পড়াতে পারেন, যেগুলো হয়তো আমরা খুব কম সংখ্যক শিক্ষকই ইউজ করার সুযোগ পাই। কারণ আমরা যতই বলে ডিজিটাল, এখনো কিন্তু আমরা ওরকম ভাবে সবাই কম্পিউটারে এক্সপার্ট না। আমারই এই 10টা পেজ টাইপ করতে গিয়ে বোধহয় 1 ঘন্টা বেড়ে চলে গেছে। আমি ফজরের নামাজের আগে শুরু করছি দেখা, এবার ফজরের নামাজ পরে তারপর লিখে যাচ্ছি, প্রায় 5:30 বোধহয় লাগলো আমার। তারপরে আমার এই বাংলা ভাষা হয়েছে 10 লাইন, হাতে লিখে মনে লাগতো 5 মিনিট সব। তো এই যে আমরা তো এক্সপার্ট, তো আমরা সবসময় হয়তো পারবো না। তো আপনি একদিন অনুসন্ধান দেন আর একদিন এইরকম একটা কাজ দেন, এইরকম একটা প্রজেকশন দেখানোর চেষ্টা করেন। ইভেন এখন তো আমাদের সবার হাতে স্মার্টফোন আছে, ওটাও তো একটু বড়
করে দেখানো যায়, দেখো এটা হচ্ছে পদ্মা নদীর মাঝি, অথবা এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া। ইউটিউব বুঝবেন এরকম হাজার হাজার বিক্রিয়া ওখানে দেখবেন বিজ্ঞানীরা বা রিসার্চার তারা ওখানে করে ভিডিও আপলোড করে দিয়ে রেখেছে। আপনি দেখালে ওরা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টেড ফিল করবে। পরবর্তী ধাপে যাই আমরা। পরবর্তী ধাপের নাম হচ্ছে প্রকল্প ভিত্তিক শিখন। এটা আপনাকে আমরা ইনশাআল্লাহ করাবো। প্রকল্প দেন, প্রকল্প মানে প্রকল্প ভিত্তিক শিক্ষণটা কিভাবে হবে এই নিয়ে আবার পরবর্তী একটা স্লাইড আছে, আমি ওই স্লাইডটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রজেক্ট বেসড লার্নিং। প্রজেক্ট আর অনুসন্ধান প্রায় একই রকম, তবে প্রজেক্ট শুধু একটু লম্বা সময়, যেমন আমাদের এই স্পেসিফিক শিক্ষণ শেখানো প্রজেক্ট চলছে 2014 শুরু হয়েছে, 2024 শেষ হবে, 10 বছরের একটা লম্বা সময়। অনুসন্ধান কিন্তু এত বছর চলে না, 15 বছর চলেছে 2 বছর। যেমন আমরা 2014 সালে করেছিলাম পাইলট প্রোগ্রাম, 2016 সালে এসে করলাম মাস্টার ট্রেনার প্রোগ্রাম, এরপরে আপনাদের এখন দিচ্ছি। মানে প্রথমে পাইলট প্রোগ্রামে দেখা হয়েছে যে এই ম্যানুয়ালটা কোথায় কোথায় ঘাটতি আছে, কোথায় কোথায় প্রবলেম আছে, সেটাকে আমরা সলভ করে আমাদেরকে মাস্টার ট্রেনার বানানো হয়েছে, বাচ্চাদের কাছে আমাদেরকে পাঠানো হয়েছে। তারপরে অনুসন্ধান হয় অল্প সময়ের জন্য, প্রজেক্ট হয় লম্বা সময়ের জন্য।